টোটাল 40 মার্কস থাকে, যেটার মধ্যে 12 মার্ক তোমাকে পেতেই হবে পাস করার জন্য। কিন্তু তোমাকে যে কনসিডারেশন গুলো আছে সাবজেক্ট চয়েস বা যেটাই হোক সেটা করা হবে না। তো ইংলিশের রিটেন পার্টে কিছু টপিক আছে যেগুলি আমাদেরকে, তারপর আমাদেরকে হচ্ছে কনটেক্সট করতে হবে। কোন একটা কনটেক্সট তোমাকে দিয়ে দিবে, সেই কনটেক্সট দিয়ে দিবে, তারপর তোমাকে হচ্ছে ট্রান্সলেট এবং বাংলা বোথ ওয়ে ট্রান্সলেশন কিন্তু আসতে পারে। তারপরে হচ্ছে ক্লোজ টেস্ট লাগবে, তারকম আরো কিছু টপিক আছে সামারি কনটেক্সট গুলো মোস্টলি তোকে রিটেন প্রোগ্রামের জন্য শিখতে হবে এবং রিটেন এক্সাম হবে। আমরা ক্লোজ, সো আমরা শিখবো ক্লোজ উইথ ক্লোজ। সো ক্লোজ টেস্ট উইথ উইদাউট ক্লোজ লাগবে, সেটা একটা সেপারেট ক্লাসে করব। সো আজকে নেব, বাকি রিটেন পাসগুলো আমরা ঈদের পরে করব, খুব মনোযোগ। সো তোমরা আমাকে জানাবে, হ্যাঁ? আচ্ছা, তোমরা প্রপারলি আমার মনে হয় শুনতে পাচ্ছ। আবার বলছি কিছুই বোঝা যাচ্ছে না, হোপফুলি খুব তাড়াতাড়ি এটা নেটওয়ার্কটা ইমপ্রুভ। সো চলো আমরা হচ্ছে আমার ক্লোজ টেস্ট উইথ ক্লোজে চলে যাই, এবং ক্লোজ টেস্ট উইথ ক্লোজের পার্ট 1 হচ্ছে আজকে। সো তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে প্রথম কোয়েশ্চেনে কিছু ক্লুজ দিয়ে দিয়েছে। সো এই উপরে একটা বক্সে 12টা ওয়ার্ড দেখা যাচ্ছে, এই 12টা ওয়ার্ডই হচ্ছে মূলত আমাদের ক্লুজ। সো এই ক্লু গুলো কেন, যাতে আমাদের এই যে, সো যাতে করে আমাদের আছে এই প্যাসেজে আমরা এই ক্লু গুলো থেকে এক একটা শব্দ বসাবো, এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো প্যাসেজটা যাতে একটা অর্থ বহন করে। সো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো হয় উইথ ক্লুজে প্রথমে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে ক্লু গুলো ভালো করে পড়তে হয় এবং অর্থগুলো বুঝে নিতে হয়। এটা হচ্ছে স্টেপ 1। আমি একটু লিখি যে আমরা যখন উইথ ক্লুজ প্রশ্নটা আনসার করব, আমাদের কি কি করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে রিড ক্লুজ, প্রথমে ভালো করে ক্লু। কাজ হচ্ছে রিড দ্য প্যাসেজ, অর্থাৎ ভালো করে। এবং থার্ড রাইটিং দা, দেখেছো, অর্থাৎ উত্তর লেখা পরে আসে, মানে মনে হয় না শুরু করব, আসলে কিন্তু আমাদের কি করতে হবে, প্রথমে প্রশ্ন ভালো করে পড়তে হবে, তারপরে গিয়ে প্রত্যেকটা গ্যাপে যে আনসারটা বসবে আনসার শুরু করতে হবে। এটা কারণ কি আমি একটু বুঝাই। সো বেসিক লিস্টটা পড়ো, তারপরে কোন গ্যাপে কোন ক্লু গুলো বসবে সেটার জন্য দেখো, তখন তোমাকে প্রতিটা গ্যাপের জন্য সবগুলো ক্লু একবার করে দেখতে হয়, টাইম ওয়েস্ট হয়। এটার চাইতে তুমি যদি প্রথমেই 2 থেকে 3 মিনিট ক্লু গুলো আগে পড়ো এবং তারপর আবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে প্যারাগ্রাফটা আলাদা করে প্রত্যেকটা ক্লু বসানোর জন্য কিন্তু সবগুলো পড়তে হবে না। তুমি অলরেডি জানো যে কি কি ক্লু অ্যাভেলেবেল আছে, জাস্ট আনসারটা লিখলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, সো আমি একটু দেখি যে এখানে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। অনেকেই বলছো যে একটুখানি ঝামেলা হচ্ছে, একটুখানি বাফার হচ্ছে। সো লেট মি চেক। ওকে, আচ্ছা, আমরা অ্যানোটেশন গুলি রাখি, আমি একটু নেটওয়ার্কটা চেক করে দেখি যে কি অবস্থা। ওকে, আমার এন্ডে কিন্তু আমার কথা ঠিক স্ট্রিম হচ্ছে, কি অসুবিধা হচ্ছে এখন বুঝতে পারছি না, আমাকে একটু কমতো। আচ্ছা, আমি একটু ঢুকে দেখি ক্লাসে। ওকে, আচ্ছা,
আচ্ছা, ওকে, আই এম সো সরি, এখানে আবার পাওয়ার পয়েন্টটা একটু আনরেসপন্সিভ হয়ে গেছে। লেটস সি। আচ্ছা, আমি মোহাম্মদ জাওয়াদের কমেন্টও দেখতে পাচ্ছি। ওকে, এবার প্রেজেন্ট করি। সো এখন কি আমার কথা শোনা যাচ্ছে এবং আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? ওকে, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট এখানেও আনরেসপন্সিভ। যখন একটা ভার্ব হিসেবে থাকে সেটা মানে হচ্ছে কোনো কিছু ঘটায়, হ্যাঁ। আর যখন আমরা নাউন হিসেবে ধরি তখন এটার অর্থ হচ্ছে কোনো কিছুর কারণ বোঝায়। এক্সাম্পল যদি বলি যে হতে পারি ডিফরেস্টেশন কজেস ক্লাইমেট চেঞ্জ, যে গাছ কাটা কি করে, বৃক্ষ নিধন জলবায়ু পরিবর্তন ঘটায়, কারণ কজেস শব্দটা এখানে ইউজ করছি ভার্ব হিসেবে। আবার আমরা যদি বলি ডিফরেস্টেশন ইজ দ্য কজ অফ ক্লাইমেট চেঞ্জ, তখন কিন্তু শব্দটা আমরা একটা নাউন হিসেবে ইউজ করছি। সো এটা যে পার্ট হিসেবে ইউজ হচ্ছে সেই অনুযায়ী কিছু চেঞ্জ হয়। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে মানুষের মধ্যে, এক মানুষের মধ্যে এটাকে বলে ইন্টারপার্সোনাল। ধরো তোমার আর তোমার বন্ধুর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে ইন্টারপার্সোনাল, বইয়ের ভিতরে যদি কিছু ঘটে সেটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল। ওকে, যেমন ধরো যদি এরকম তুমি সায়েন্স গ্রুপে পড়ো, হ্যাঁ, তো এই সায়েন্স কোন একটা কম্পিটিশন হয় সেটাকে আমরা, আর যদি যে সায়েন্স গ্রুপের সাথে আর্টস গ্রুপ কমার্স গ্রুপ একটা কম্পিটিশন, সেটাকে আমরা ইন্টার গ্রুপ বলি। সো ইন্টার গ্রুপ আর ইন্টার গ্রুপের পার্থক্য বুঝে গেছে? তারপরে আমি নেচার, নেচার অর্থ হচ্ছে কোনো কিছুর প্রকৃতি, কোনো কিছুর প্রকৃতি বা সিরিয়াস শব্দটার মানে খুবই গম্ভীর, খুবই সিরিয়াস, খুবই কি বলা যায় এটাকে, খুবই ওজনদার একটা ব্যাপার, মানে এটাকে সিরিয়াসলি নিতে হবে, কঠিন ভাবে নিতে হবে। আর মানে হচ্ছে আমাদের সশস্ত্র, আর্মড মানে কি কোনো কিছুতে সশস্ত্র বা অনেক সময় ইকুইপড ও বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা যন্ত্রপাতি আছে, টুলস যা লাগবে সেটা আমাদের আছে। অ্যাগ্রেসিভ শব্দ কিছু নিয়ে খুব অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, অর্থাৎ একদম রাইট করতে চাই, মানে আমরা খুব এগিয়ে গিয়ে এটা করতে চাই। ওকে, সো আচ্ছা, তালাল বুঝি সবাই সুন্দরভাবে শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? কথা শুনতে অসুবিধা আমাকে একটু জানাবে, হ্যাঁ, কমেন্টে, আমি দেখছি কমেন্ট। সো এখন আমরা যেটা করব, কোয়েশ্চেন যাব, আনসারগুলো কি না, আমি তো তোমার প্রত্যেকটা আনসার সবাই কমেন্ট করবে। ওকে, সবাই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন প্রশ্নের উত্তর কোনটা হবে বা কোন গ্যাপে কোন শব্দটা বসবে। আচ্ছা, ঢুকে দেখি কি অবস্থা, বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানাও কমেন্ট করে, তারপর আমরা দেখছি। আচ্ছা, ওকে, সো প্রশ্নটা আছে। সো এখন আমরা যেটা করব, আমরা আমাদের রিডিং পড়ে ফেলবো। এখানে কি লেখা, conflict dash as clash and ideas among things. The most serious form of conflict is dash clashes that result lot of dash and casualties. আবার পড়ি, সেন্টেন্সটা অনেক বড়। conflict can be dash as clash of value and ideas other things. সো বলা হচ্ছে conflict কে সংজ্ঞায়িত করা যায় বা বলা যায় যে যখন ভ্যালু এবং আইডিয়া আমাদের চিন্তাধারার মধ্যে
যদি কখনো ক্ল্যাশ লাগে, বিরোধ, কনফ্লিক্ট, the most serious form of conflict dash result in lot of dash। বলছে যে কনফ্লিক্ট দ্বন্দ্বের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে, কঠিন রূপ হচ্ছে একদম যে কি করে ঘটায়। তারপরে কি আছে, conflict dash us which is dash interpersonal conflict। বলছে যে এক ধরনের কনফ্লিক্ট হতে পারে যেটাকে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট বলা হয়। কনফ্লিক্ট বিটুইন অর পারসনস ইজ কল্ড ড্যাশ কনফ্লিক্ট। সো এখানে আবার আরেক ধরনের দ্বন্দ্বের কথা বলা হচ্ছে। এন্ড তারপর কি আছে, constraint of resources is to a dash of conflict and it is known as dash conflict। বলছে যে সম্পদের সীমাবদ্ধতা থাকে, রিসোর্স মানে কি সম্পদ, এবং কনস্ট্রেন্ট মানে কি এটার একটা বাধা আছে, তখনও এটা এক ধরনের দ্বন্দ্বে পরিণত হয় এবং এটারও একটা নাম আছে। কনফ্লিক্ট ইজ এ ভেরি কমন ফেনোমেনন বাট সামটাইমস ইট টেকস ফর্মস। সো বলছে যে কনফ্লিক্ট হচ্ছে একটা খুবই সাধারণ ঘটনা, মাঝে মাঝে এটা খুব ভয়ঙ্কর রূপ। এটা কি আমাদের প্যাসেজটা ছিল। এখন আমরা প্রশ্ন, ওকে, সো তোমরা আমাকে একটু বলো যে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর লিখবো, আমাকে এগুলির কমেন্ট করতে উত্তরগুলি জানাতে থাকো। সো প্রথম সেটার নাম কি, কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ অ্যাজ ক্ল্যাশ অফ ভ্যালু এন্ড আইডিয়াস অ্যামং আদার থিংস। তাহলে এখানে এ নাম্বারে কোনটা উত্তর বসবে সেটা একটু আমাকে ঝটপট করে জানিয়ে দাও, যে এর উত্তর কোন, যে ক্লু আছে ক্লুগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এটার উত্তরে কোন ক্লুটা, কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ ক্ল্যাশ অফ আইডিয়াস অ্যামং আদার থিংস। সো এখানে আমরা বলছি যে এখানে কনফ্লিক্ট দ্বন্দ্বকে সংজ্ঞায়িত করা হচ্ছে। তো যে এই শব্দটা দিয়ে আমরা কি ছিলাম, ডিফাইন করছিলাম বা সংজ্ঞায়িত করছি, এই শব্দটা এখানে বসবে, ক্যান বি ডিফাইন শব্দটা এখানে আমাদেরকে বসাতে হবে। এখন দেখো বি থাকে এবং তারপরে আর এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে বসাতে হয়। তাহলে এখানে কি হবে বলতো, কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন ক্ল্যাশ অফ ভ্যালু এন্ড আইডিয়াস অ্যামং আদার থিংস। তাহলে কনফ্লিক্ট কি হবে, হচ্ছে ক্ল্যাশ অফ ভ্যালু এবং আইডিয়াস এ আমরা বলতে পারি, অর্থাৎ যখন আমাদের মধ্যে এবং তার দ্বন্দ্ব লাগে সেটা কনফ্লিক্ট বলতে পারে, বিরোধ লাগে সেটাকে আমরা দ্বন্দ্ব বলতে থাকি। ওকে আচ্ছা, তারপরে আমরা যদি দেখি আছে এখানে কি বলা হয়েছে, and the most serious form that results in lots of casualties। বলছে যে সবচেয়ে serious form of conflict কোনটা, সেটা কনফ্লিক্ট ধরনের। তো এখন দেখো সবচেয়ে serious form of conflict হচ্ছে যুদ্ধ, তাই না? মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগে হয়, কত কিছু হয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে কঠিন ধরন কখন একটা যুদ্ধ লাগে। তো যুদ্ধ কেমন কেমন বিরোধ, সশস্ত্র বিরোধ। তাহলে বুঝতে আর্মড শব্দটা বসবে, সবচেয়ে সিরিয়াস কনফ্লিক্ট হচ্ছে আর্মড ক্ল্যাশ। এটা হবে বলতো, আর্মড ক্ল্যাশেস হচ্ছে সবচেয়ে সিরিয়াস ফর্ম অফ ক্ল্যাশ। অস্ত্র ব্যবহার করা হয়, সো অস্ত্র ব্যবহার করার কারণে it results in lot dash and casualties। তাহলে lots of casualties অর্থাৎ অনেক ধরনের ক্ষতি হয়, মানুষের যেমন ক্ষতি হয় জীবনেরও তেমন ক্ষতি। সো there dash us dash intra, যেটাকে ইন্ট্রাপার্সোনাল বলা হয়। তাহলে এখন খেয়াল করে দেখো, প্রথম গ্যাপ আসবে বলতো, there is a conflict dash us। তাহলে এখানে কোন শব্দটা বলতে করে কমেন্ট করো। অলরেডি বিথি, সাদিয়া, মইনুল, মেহেদির উত্তর পাচ্ছি, হাফিজুলের উত্তর পাচ্ছি, ভেরি গুড। যারা আমাকে এখন বলো যে ডি তে কি হবে, সাদিয়া এমং হবে না কেন বলো তো, এখানে আমার পার্সোনাল মানে নিজের,
আর ইন্ট্রা মানে নিজের ভিতরে কনফ্লিক্ট। তাহলে এখানে যে অর্থ হবে, সরি সঠিক উত্তর হবে সেটা হচ্ছে, তাহলে there can be conflict within us which is called in. সো আমাদের যে কনফ্লিক্টটা হয়, নিজের সাথে যে দ্বন্দ্ব হয়, সেটা হচ্ছে ইন্ট্রা কনফ্লিক্ট। সো অনেক সময় থাকে না যে কিন্তু তোমার আসলে মনে হচ্ছে কাজটা ঠিক হবে, ইজ এ কাইন্ড অফ ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট। ওকে, নেক্সট ওয়ান, the conflict between or dash persons is called, এটার উত্তরটা তোমরা তাড়াতাড়ি করে আমাকে বলবা যে the conflict between or dash persons, between মানে কি, দুইজন, যখন দুইয়ের অধিক মানুষের ভিতরে বোঝায় তখন তো এফ এর উত্তরে তোমরা খুব মনে হচ্ছে তোমরা এমনিতেই পারবে, একদম ভেরি গুড বিথি, এটা এফ হবে, করেছে, এফ এর উত্তর হবে পার্সনস ইজ কল্ড। তাহলে হলো যে যখন নিজের কনফ্লিক্ট, তখন অন্য হবে, যে সবগুলো ক্লু পড়ে এসেছি আগে, খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারছি এটা উত্তর কোনটা হবে। দেব, তুমি ক্লাসে জয়েন করেছো, ভেরি গুড। মিশন জ্যাক বলেছে ইন্টারপার্সোনাল, একদম কারেক্ট, এটা ইন্টারপার্সোনাল। তাহলে পুরো সেন্টেন্স পড়ি, the conflict between or among persons is called interpersonal conflict. Okay, তারপর খেয়াল করে দেখো, conflict resources is also a dash conflict। তাহলে বলছে যে conflict of resources, সম্পদের সীমাবদ্ধতা, এই তো কনফ্লিক্টের একটা কারণ। কেন বলো তো? ধরো তুমি যদি সাধারণ নাও আপডেটেড থাকো, তুমি অ্যাটলিস্ট এর জন্য একটা হাহাকার আছে, তারপরে এরকম একটা হাহাকার আছে, এই সব সম্পদের জন্য এক একটা দেশ অন্য দেশে আক্রমণও করে, তার মানে রিসোর্সেস ইজ অলসো আ ড্যাশ। এটা কি হবে বলতো? এই যে কোনটা বসবে, ভেরি গুড, সুমাইয়া বা সৌমি, সেটা হবে কজ কনফ্লিক্ট। সো কনস্ট্রেন্ট অফ রিসোর্সেস ইজ অলসো আ কজ অফ কনফ্লিক্ট and it is known as a dash conflict. So এরকম যে কনফ্লিক্ট হয়, এটা কেন হয়? সবার বাঁচিয়ে রাখতে বা অর্থনীতিকে, উত্তরটা হবে শুভ রয় অপূর্ব অলরেডি উত্তর করেছে, এটা হবে ইমরানও বলেছে, it is known as economic conflict. দেন কি আছে? conflict phenomenon times it is dash, বলছে যদিও দ্বন্দ্ব লাগা সাধারণ একটা ঘটনা, মাঝে মাঝে এটা খুব ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর রূপ ধারণ করাটাকে কিভাবে বলছি বলতো? এই উত্তরটা যারা ঠিক মতন দিতে পারে বুঝবো যে তোমাদের ভালো। বলেছো দীপা, সো এখানে আমি লিখি তোমাদের পারে সেভ কনফ্লিক্ট অনেক একটা ঘটনা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আক্রমণাত্মক রূপ ধারণ করে, কঠিন রূপ ধারণ করে, এটা হতে পারে। ওকে, আচ্ছা দেবজিৎ বলেছে আপু ইংরেজি প্রথম পত্র আলাদা কোনো ক্লাস হবে না? আমি আসলে এখন পর্যন্ত আমার প্ল্যানে নাই, তুমি যেহেতু বলেছো এটা আমি মাথায় রাখবো, নেক্সট ক্লাস যখন আমি নিব আমি তোমাদেরকে ফুল ইউনিট ওয়াইজ একটা সিলেবাস আইডিয়া দিব, যে কোন ইউনিটের জন্য কোন কন্টেন্ট গুলো, ইউনিটের জন্য কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, এবং টেক্সট বুকের হবে কি হবে হবে এন্ড এভরিথিং। আজকের ক্লাসটা তোমরা হচ্ছে ক্লোজ টেস্টের উপরে করো, নেক্সট ক্লাসটাতে একদম সিলেবাসের ফুল একটা আইডিয়া বলবো। ওকে, আচ্ছা অ্যাগ্রেসিভ কেন হবে? তো অ্যাগ্রেসিভ হবে। আচ্ছা এই কোয়েশ্চেনটা যে আমরা আনসার করেছি, তোমরা একটু আমাকে বলো যে কোথাও তুমি এমন কোনো পার্ট আছে কিনা। হ্যাঁ, আর যারা সি ইউনিটের এই ক্লাসটা করছো তাদের মধ্যে আমি বেশ কনফিউশন দেখতে পাচ্ছি। বাবারা তোমরা চিন্তা করো না, তোমরা আজকের ক্লাসটা একটু কষ্ট করে আমার সাথে করো, নেক্সট ক্লাসটাতে আমাদের ফুল সিলেবাস প্রপার গাইডলাইন, আমাদের ইংলিশ রিটেনের জন্য ইউনিট ওয়াইজ কার কি পড়তে হবে সেটার একটা আইডিয়া পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা যদিও তোমাদের কাছে একটু কনফিউজিং লাগছে, একদম
ফুল ভিজিবিলিটি যাতে থাকে এটা এনশিওর করব। সো এখন পর্যন্ত সবাই বুঝেছো কিনা এটা জানো। আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 2। সো আচ্ছা, এই ফার্স্ট ভুইয়া, নাফিজা, রিমি, রিফাত জয়, আচ্ছা ক্লাসটা কোন ক্লাসটার কথা বলছো? আর জয় এটা একটু ইংলিশ ক্লাস গত হয় নাই। আচ্ছা ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে উইল ফলো দ্য সেম গাইডলাইন। আমরা কি করব, আমরা প্রথমে ক্লু গুলো পড়বো, আমরা প্যাসেজটা পড়বো, তারপর আমরা আনসার লিখবো। সো প্রথম ক্লুটা কি? প্রথম ক্লুটা হচ্ছে পয়জনাস। পয়জন মানে কি? বিষাক্ত। পয়জনাস শব্দ অর্থ কি? বিষাক্ত, তাই না? বিষ। অফ শব্দটার অর্থ হচ্ছে এর। প্রিজার্ভ শব্দটার অর্থ হচ্ছে সংরক্ষণ করা বোঝানোর জন্য আমরা প্রিজার্ভ শব্দটা ব্যবহার করি। তার গ্রেটেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় ইউজ হবে আই থিঙ্ক। বি শব্দটা মানে তো হওয়া, এবং বি থাকে এটা আমাদের গ্যাপে এম ইজ আর ওয়াজ ওয়ের বি এগুলো ইউজ। বি ভার্ব থাকা মানে অনেকগুলো ভার্ব থাকা, তাই না? মোর শব্দ অর্থ হচ্ছে শব্দটা অর্থ হচ্ছে নতুন করে সজীব করা বা কোনো কিছু নতুন করে শুরু করা। স্টার্ন শব্দটার অর্থ হচ্ছে খুব শক্ত। স্টার্ন মানে কি? খুব শক্ত অবস্থা গ্রহণ করা। বাই মানে হচ্ছে মাধ্যমে। তারপর কি আছে? প্রোডাকশন শব্দটা অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা, মানে হচ্ছে তৈরি করা। কন্টামিনেশন শব্দটা অর্থ হচ্ছে ভেজাল, ভেজাল মেশানো, ভেজাল করা, কন্টামিনেশন। আর হেলথ শব্দটা অর্থ আমরা সবাই জানি, হেলথ মানে। ওকে আচ্ছা, আমি নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কেন জানি? ভুইয়া, নরিন, দাশগুপ্ত, জি দাশগুপ্ত, তোর কোনো কমেন্ট আমি এখন আবার দেখতে পাচ্ছি না, কেন জানি। তো আমরা এই ক্লাসটা একটু করে দেখি। ঠিক আছে, তো আমরা এখন কি করব? আমরা এখন প্যাসেজটা কিসের উপরে? ফুড ভেজাল তো ফুড প্রবলেমস ইন দ্য রিসেন্ট টাইম ইন অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল একটা ড্যাশ প্রবলেমস এর মধ্যে একটা এই রিসেন্ট সময় অর্থাৎ সাম্প্রতিক সময়ে খাদ্যে ভেজাল মেশানো আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলো একটা। Different food and food products, vegetables, fruits and fishes are being dash the unscrupulous and profit monger business grocers. সেখানে মূলত যেটা বোঝাতে চাচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার, শাকসবজি, তারপরে ফলমূল, মাছ, মাংস, এগুলো সব কি করছে? যে ব্যবসায়ীরা আছে এবং অসৎ, এবং তারা হচ্ছে প্রফিট মানে লাভের জন্য লোভী, অসৎ এবং লোভী যেসব ব্যবসায়ীরা আছে এবং কারীরা আছে, তারা সবাই বিভিন্ন ফুড এবং ফুড প্রোডাক্টস এ আছে। However, নিহাল কাজী বলছে, একসাথে অনেকগুলি ভয়েস বলছি। আচ্ছা, গৌহর জাহাল কাজী, তারপর জেবা। আচ্ছা ঠিক আছে, আমি খুবই মাঝে মাঝে বাফার হচ্ছে। ওকে ওকে আচ্ছা, তো মিসটা কি? People dash the victim source of pangs and serious diseases. বলছে মানুষগুলি খাবারে যে ভেজাল মিশায় সেটা কিন্তু ওদের কোনো ক্ষতি না, সাধারণ মানুষে তারা খুব বেশি রোগ বালাই, তারা কষ্টের শিকার মিশ্রিত খাবার খেয়ে। তারপর কি বলছে? this meant chemicals such as all drink so এটা কমা তোমাদের টেক্সট বুকের একটা প্যাসেজ, তোমাদের মনে হয় জানার কথা, এটা মনে হয় ইউনিট 12 এর, ইফ আই এম নট রং। আচ্ছা, আমি এখনো আবার কমেন্ট দেখছি, জাকারিয়া, তাজিন, হুম্মে আবিবা, তারপরে আছে, ঠিক আছে, তারপরে কি আছে? মেক দেয়ার প্রোডাক্টস ইউজ ড্যাশ কেমিক্যাল
chemicals such as DDT or chlor just to make their products dash. তারপর products active or to dash them for a long time. So এখানে মূলত বলছে কেন এইসব কেমিক্যাল মেশায়, তারা এইসব কেমিক্যাল মেশায় তাদের প্রোডাক্ট গুলোকে আরো বেশি চাকচিক্যময় করে দেখানোর জন্য, আকর্ষণ করে দেখানোর জন্য, অথবা অনেক লম্বা সময় ধরে সংরক্ষণের জন্য। সো টাইম দ্য অথরিটি concerned to dash steps to stop adulteration. পরের স্লাইডে আছে, আমরা আগে উত্তরগুলো করে পরের স্লাইডটাতে যাব। ওকে, আচ্ছা। সো এখানে কি আছে, adulteration is one of the dash problems in the time in our country. এই যে আজি নিজের কথা বলছে, আমাকে কমেন্টে উত্তর জানো, এখানে শুধু করতে হবে food adulteration is one of the what problems in the times in our country. এই নম্বরে কোনটা বসবে একটু তাড়াতাড়ি বলো। কুমার, হ্যালো, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে, আমি একটু কমেন্ট দেখি। আচ্ছা, একটু তাড়াতাড়ি কমেন্টে উত্তর জানাও, আমিও কিন্তু উত্তর বলে দিচ্ছি, সো অসুবিধা নাই। আচ্ছা, সো এখানে কি আছে, ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান of the dash problems in the recent times in our country. এটা হবে one of the greatest problems, সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা। এবং যখনই কোথাও দায়ের পরে কিন্তু আমাদের একটা দায়ের পরে কিন্তু greater বসবে না, বসবে greatest problems in recent country. Different food and food products, vegetables, fruits are being dash the and profit monger businessmen and bosses. So এখানে প্রথমে বসবে কি, adulterated কি হচ্ছে, বা contaminated. So contaminated মানে কি, ভেজাল মেশানো, adulterated মানেও ভেজাল মেশানো। মিরাজ, তোমার উত্তর কিন্তু হয় নাই, কারণ আমাদের বুঝে কিন্তু adulterate আছে contamination, এখানে contaminated হবে। এবং সি এর আনসারটা হবে বাই। এটা খুব সহজে বুঝতে পারছো, সি এর আনসারটা কি করতে হবে, বাই দিতে হবে। আচ্ছা, ওকে, আমি একটু তোমাদের কমেন্টটা দেখি। ওকে, পরে কি আছে, however we the general people dash the verb থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে কি, are the names source, তাহলে of also diseases, so we are the victim, so victim of কোনো কিছুর শিকার হওয়া, কারণ এটা একটা appropriate preposition, the victims of pangs and diseases. This man used chemicals, তাহলে এটা কি হবে বলতো, কেমন কেমিক্যাল করে, বিষাক্ত কেমিক্যাল, poisonous chemicals such as aldrin, heptachlor, thus to products more attractive, আকর্ষণীয় করার জন্য, or তারা কি করে, preserve them for a long, এগুলোকে আরো অনেক দিন সংরক্ষণ করার জন্য। তারপরে কি আছে, so it is time the authority to stern steps, stern মানে কি, খুব শক্ত হাতে এটাকে প্রতিরোধ করতে হবে, তারপর স্টেপ তাদেরকে নিতে হবে। আচ্ছা, আমি সুব্রত, মনিরা, মিরাজ সবার কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা আনসার করো। হ্যাঁ, নিউ ইউজার বলেছে স্টার্ন, নিউ নামটা ঠিক করে দিও। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পেলাম কি, স্টার্ন স্টেপস টু স্টপ সাচ ফুড, দেন কি, ফুড অ্যাডাল্টারেশন, তারপর লাস্ট সেন্টেন্সটা কি, প্রপার মনিটরিং, সুপারভিশন এন্ড পাবলিক অ্যাওয়ারনেস from dash level to consumers. বলেছে যে প্রপার মনিটরিং, সুপারভিশন এন্ড পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ যথেষ্ট তত্ত্বাবধান, মনিটরিং এবং সুপারভিশন দুটোরই বাংলা তত্ত্বাবধান দাঁড়ায়, যেটার মানে হচ্ছে যখন নিয়ম রাখা হচ্ছে, নিয়ম ফলো করা হয় কিনা সেটা খেয়াল করে, এবং পাবলিক অ্যাওয়ারনেস, গণসচেতন, শুড বি কম্পালসারি, বাধ্যতামূলক হওয়া উচিত, ফ্রম ড্যাশ লেভেল থেকে, ফ্রম প্রোডাকশন লেভেল টু কনজিউমার, উৎপাদন থেকে কনজিউমার পর্যন্ত। সো মিরাজ একদম সঠিক উত্তর দিয়েছো, এটার উত্তর হবে প্রোডাক্ট টু কনজিউমার। সো আচ্ছা, আমরা কিন্তু আমাদের সেকেন্ড কোশ্চেন আজকে প্র্যাকটিস করে ফেলেছি, আমাকে জানাও কিনা। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 তে
যাব। হ্যাঁ, এবং তোমরা এইচএসসি তে এই টপিকটা পড়েছো, এই টপিকটা অ্যাজ ইন এই আইটেমটা প্র্যাকটিস করেছো, তো আমরা এখানে ভালো করবে। যদি এটাই পরীক্ষায় আসে তোমাদের বেশি কষ্ট হওয়া উচিত না, কারণ তোমরা এটা অনেকদিন ধরে প্র্যাকটিস করেছো। আচ্ছা, তো তোমরা বলেছো বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে রেসপন্ড করার জন্য। আমরা হচ্ছে আমাদের ক্লু গুলো পড়বো। প্রথম ক্লুটা কি হচ্ছে ব্র্যান্ড। সো ব্র্যান্ড মানে কি, এই যে ব্র্যান্ড মানে কি, যখন আমরা কিছুর ব্র্যান্ড মানে ধরো কোনো কিছুর নাম হয়, কোনো কিছু পরিচিতি, আমরা সো পরিচিতি বোঝাতে আমরা ব্র্যান্ড বলি। ধরো 10 মিনিট বাই চিনো, এর এক পরিচিতি আছে, সো আমরা কি বলতে পারি ইটস আ ব্র্যান্ড। সাপোর্ট শব্দটার মানে কি, সাপোর্ট মানে হচ্ছে কাউকে সমর্থন করা, এবং অনেক শব্দটা বোঝাতেও সাপোর্ট ব্যবহার করা হয়। মুভ মানে করা, বা মুভ মানে হচ্ছে নড়াচড়া করা, জায়গা পরিবর্তন করা, এরকম বোঝানো হয়। স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। অ্যাপার্থাইড মানে হচ্ছে সাউথ আফ্রিকায় নিয়ম ছিল, আইন ছিল, যে আইনটার মাধ্যমে সেখানে খ্রিস্ট মানুষ, তাদের উপরে অনেকগুলো শোষণমূলক নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছিল, আইন বলা হয় অ্যাপার্থাইড। আইসোলেট শব্দটার অর্থ হচ্ছে আলাদা করে রাখা, বা ঘরে করে রাখা, মিশতে না দেওয়া, আলাদা করে রাখা। শব্দটা হচ্ছে অ্যাডভোকেসি শব্দটা মানে কোনো কিছু হয়ে কথা বলা, কোনো কিছুর হয়ে কথা বলা হচ্ছে অ্যাডভোকেসি। রেজিম শব্দটা অর্থ হচ্ছে শাসন, রেজিম মানে কি শাসন। মুভ দুইবার এসেছে, মুভ মানে নড়াচড়া করা আমরা জানি। মুভমেন্ট শব্দটা অর্থ কিন্তু আবার আন্দোলন। আর অপ্রেস শব্দটা অর্থ হচ্ছে, যতগুলো ক্লু আছে এই ক্লু গুলো আমরা বুঝে গেছি। যদি বুঝে থাকো ক্লু গুলো, এখন আমরা চলে যাব কিসে, আমাদের, আচ্ছা তোমরা ক্লু গুলো বুঝে থাকলে আমরা আমাদের, আচ্ছা বর্ণ বৈষম্য মানে মানে বর্ণ বৈষম্য, সেটা তো হচ্ছে তোমার রেসিজম বলে। বর্ণ বৈষম্য রেসিজম, হ্যাঁ এক্স্যাক্টলি সাউথ আফ্রিকার মাধ্যমে এই তোমার সাউথ আফ্রিকার উপর অন্যায় নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, অ্যাপার্থাইড বলা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমরা হচ্ছে আমাদের পড়া শুরু করি। তো এখানে মেসেজটা আছে, ম্যান্ডেলা সাউথ আফ্রিকান লিডার ড্যাশ ফর আর্মড রেজিস্ট্যান্স টু ড্যাশ। তারপরে ড্যাশ হিজ কান্ট্রি, হি ট্রাভেলড দ্য কন্টিনেন্ট অ্যান্ড ইউরোপ ড্যাশ গেরিলা ড্যাশ ফর দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তো বলেছেন যে তিনি কি করেছেন, তিনি অনেক ঘোরাফেরা করে অনেক দেশে গিয়েছেন, সেখানে গেরিলা ওয়ারফেয়ার, গেরিলারা কিভাবে যুদ্ধ করে, যুদ্ধ কৌশল, সেটা তিনি শিখেছেন, এবং তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্য বিল্ড করছিলেন, সাপোর্ট বিল্ড করছিলেন। হি ড্যাশ আ টেররিস্ট বাই হিজ এনিমিজ এন্ড ওয়াজ সেন্টেন্সড টু ড্যাশ ইন 1960, যে তিনি আফ্রিকার তার শত্রুদের দ্বারা তাকে একজন টেররিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল, এবং তাকে সারা জীবনের জন্য 1964 সালে। হি ড্যাশ ফ্রম মিলিয়ন্স অফ হিজ কান্ট্রি ফর ড্যাশ and forced resettlement under the apartheid dash. So বলেছে যে তার মিলিয়ন মিলিয়ন সাপোর্টার বা দেশবাসীর থেকে আড়ে রাখা হয়েছিল, এবং যখন এই নির্বাসীরা সবাই কিসের ভিতর দিয়ে যাচ্ছিলেন, অনেক শোষণ, অনেক ব্যালেন্স, এবং ফোর্স রিসেটেলমেন্ট, অর্থাৎ তাদের তাদের জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল অ্যাপার্থাইড আইনের কারণে। হ্যাঁ, আচ্ছা, সো প্রথম ম্যান্ডেলা দ্য সাউথ আফ্রিকান লিডার ড্যাশ ফর আর্মড রেজিস্ট্যান্স টু ড্যাশ, তাহলে কি করা হয়, আর্মড রেজিস্ট্যান্স টু ড্যাশ। এটার প্রথম এর আনসার কোনটা হবে, এটা আমাকে একটু বলো। আচ্ছা, রাজু থ্যাংক ইউ সো মাচ। আনিকা মিম তোমার কমেন্ট আমি পেয়েছি। জান্নাতুল মুস্তারিন, অন্তি,
সুমাইয়া, বিথি বড়ুয়া। আচ্ছা, সো ম্যান্ডেলা, the South African leader, advocated for armed resistance। তাহলে এখানে মূলত বলা হচ্ছে তিনি অ্যাপাইড আর্মড রেজিস্ট্যান্স, কি জানো, সশস্ত্র বিরোধ, সশস্ত্র বিরোধ। এটার কারণটা কি আমি একটু বুঝাই বলি। ধরো যখন ম্যান্ডেলার মতে আর্মড রেজিস্ট্যান্স হওয়া, সশস্ত্র বিরোধ হওয়ার দরকার ছিল, অ্যাডভোকেট করেছিলেন। আচ্ছা, তারপরে কি কান্ট্রি, এটা হবে, এখানে কি আছে, লিভ শব্দটা কিন্তু আছে, বসবে। তিনি যে মহাদেশ আছে এবং ইউরোপ আছে সেটা তিনি ঘুরে বেরিয়েছেন। তিনি কি পড়াশোনা করেছেন? গেরিলা ওয়ারফেয়ার নিয়ে পড়াশোনা করেছেন এবং ফর দ্য আমেরিকান ন্যাশনাল কংগ্রেস, তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্য সাপোর্ট বিল দিলেন। আবার বলি, দেখো, লিভিং হিজ কান্ট্রি, তিনি তার দেশে ইউরোপ এবং পুরো মহাদেশ জুড়ে ঘুরে গেরিলা কৌশল তিনি পড়াশোনা করেছেন। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্য সাপোর্ট বিল্ড করেছেন। তো এই যে তিনি কেন করেছেন? যাতে করে একটা আজ করা হয়। কিন্তু এখন তুমি চিন্তা করো, যেই দেশে এই অ্যাপার্থাইড রুলটা, সাউথ আফ্রিকানরা তখন আফ্রিকাতে যারা ক্ষমতার অধিকারী ছিল তারা এই নিয়মটা দিয়েছে, এবং এটার বিরুদ্ধে কেউ যখন একটা সশস্ত্র বিপ্লব পরিকল্পনা করছে, তাকে তারা কি নাম দিয়েছে? টেরোরিস্ট নাম দিয়েছে। সো এটা কিন্তু সিমিলারলি স্বাধীনতা যুদ্ধ শিক্ষা ছিল। সো যেমন ধরো, তুমি যদি মুক্তিযুদ্ধের গল্প পুরোটা জেনে থাকো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু একটা সশস্ত্র বিপ্লব করতে, যেটার প্ল্যানটা কোথায় হয়েছিল? আগরতলা হয়েছিল। তো তখনই এই আগরতলাটা কোনো কারণে ফাঁস হয়ে যায়, যার পরে আগরতলা ষড়যন্ত্র মামলার নামে বঙ্গবন্ধু সহ আরো মানুষকে আটক। কেন? তখন পাকিস্তানি সরকার বলেছিল যে এই যে প্ল্যানটা, আগরতলার যে প্ল্যানটা, এটা একটা জঙ্গিবাদের প্ল্যান, সেটা একটা তোমার বিদ্রোহ, তোমার পুরো জাতির প্রতি বিদ্রোহী একটা প্ল্যান। যে সিমিলারলি যখন অ্যাপার্থাইডের মধ্যে ম্যান্ডেলা একটা সশস্ত্র প্ল্যান করছেন, বিভিন্ন জায়গাতে করছেন, ন্যাশনাল কংগ্রেসের জন্য ভোট গ্যাদার করছেন, তখন কিন্তু কি করেছে? তখন এই যারা আছে তার শত্রুরা, তারা তাকে একটা জঙ্গি বলে ঘোষণা করেছে। তাহলে তো টেররিস্ট, দেখেছো, তাকে দেওয়া হয়েছে, তার এনিরা তাকে একজন টেররিস্ট দিয়েছে টু লাইফ ড্যাশ ইন 1960 এর জন্য দিয়ে দিয়েছে কবে? ৬৬ সালে। সো he was sentenced to life imprisonment in 1964। তাকে 1964 লাইফ ইমপ্রিজনমেন্টে দিয়েছে। He dashed from millions of as they suffered dash resettlement under the upper dash। So এখানে কি আছে? He dashed from millions of his countrymen, অর্থাৎ তাকে আলাদা করা হয়েছে, তাই না? তাকে আলাদা করে দেওয়া হয়েছে, তার মানে এই গ্যাপটাতে একটা প্যাসিভ ভয়েসের শব্দ বসবে। কি শব্দ বসবে? প্যাসিভ ভয়েস। সো আলাদা করেছে মানে কি? আমাদের এখানে বসবে এবং প্যাসিভ ফর্মে। সো এটা কি হবে? সানজানা আক্তার অলমোস্ট ক্লোজ, অপূর্বর উত্তরটা হচ্ছে, সাদিয়া জান্নাতের উত্তরটা হয়েছে, এটা হবে কি? ওয়া আইসোলেটেড ফ্রেন্ডস অফ হিজ কান্ট্রিমেন as they suffered oppression, violence and forced resettlement। তাহলে এটাতে অ্যাকচুয়ালি সাফারের পরে সাফার্ড ফ্রম হলে আরো কারেছে শোষণ, বিভিন্ন ধরনের ভায়োলেন্স, তার মানে তাদের প্রতি অনেক ধরনের আচরণ করা হয়েছে, এবং তাদেরকে তাদের জায়গা থেকে অন্য হয়েছে শাসনের আন্ডারে। বিথির উত্তর ঠিক আছে, সাদিয়ার উত্তর ঠিক আছে, ভেরি গুড। এটা উত্তর হবে রেজিম। তাহলে ফোর্সড রিসেটেলমেন্ট আন্ডার দ্য অ্যাপার্থাইড রেজিম। বুঝতে পারছো সঠিক উত্তরটা হয়েছে? সো আমাদের, তোমরা আমাকে বলো যে তোমরা এটা উত্তরটা বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকটা অর্থ সহ উত্তরটা বুঝতে পেরেছো কিনা। এবং দেখো, আমরা কিন্তু
প্রশ্ন যে সলভ করেছি বেশি সময় আগে নাই, গুলো এগুলো সবচেয়ে দ্রুত হয়ে আনসার করতে পারে ট্রিকটা প্র্যাকটিস করা। ভেরি অনেস্টলি বলেছি যে কি কি স্টেপ ফলো করতে হবে। সেকেন্ড যে কাজটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করা। যদি ধরো 10-15 প্র্যাকটিস করো, বিশ্বাস করো তুমি বুঝছে এটা সবচেয়ে দ্রুততম সময় কমপ্লিট করার জন্য তোমার কি করতে হবে। এবং মানে বাবারা বিশ্বাস, সময় বাঁচানো যে কত ইম্পর্টেন্ট। সময় যত ভালো করে প্র্যাকটিস করবা তত তোমার পরীক্ষার হলে গেছো। আমি বারবার বলছি এটার কারণেই, যাতে করে তুমি ইম্পর্টেন্সটা রাইট। সো লেটস ডু কোয়েশ্চন নাম্বার 4। সো আমরা আজকে ক্লাসে যে কয়টা কভার তো পারবো, আমি প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আরো প্রশ্ন দিয়ে দিব। সো তোমরা একবারে পারবে। জি অপূর্ব বলো প্রশ্ন কোথায়? তাদের প্রশ্ন পাইনি, প্রশ্নটা দাও। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর যে আমাদের ক্লু গুলো আছে এখানে কি আছে? প্রথমে আছে এন্ড শব্দটার অর্থ আমরা সবাই জানি। প্রেসিডেন্ট মানে রাষ্ট্র, মানে তো ভেতরে, মানে কারণ বোঝায় বোঝায় থাকে না যে হি ইজ কল্ড অ্যাজ দ্যাট। সো ওখানে অ্যাজ পরে ডিউরিং মানে হচ্ছে কোনো চলাকালীন সময়। ডিউরিং মানে কি? চলাকালীন সময়। ডিউরিং মানে কি? চলাকালীন সময়। তারপরে পলিটিশিয়ান অর্থ হচ্ছে রাজনীতি। স্টার্টের শব্দটার অর্থ হচ্ছে সিন্স মানে কোন সময়তে। প্রোগ্রাম শব্দটার অর্থ হচ্ছে কোন একটা অনুষ্ঠান। উইথ মানে সাথে। পাস মানে পার করা, পাস মানে করা বা পাস করা, দুটাই, পার করা বা পাস করা। আচ্ছা, সাউন্ডের প্রবলেম বলছো অনেকে, একটু অপেক্ষা করো, নেটওয়ার্কটা ঠিক হলে সাউন্ডের প্রবলেমটা মোরলেস ঠিক হয়ে যায়। আমি দেখছি একটুখানি স্ক্রিনটাও ব্লারি হয়ে গেছে। হোপফুলি ঠিক আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি খুব দ্রুত। কি আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was born on the 17th March 1920 at টুঙ্গিপাড়া in the বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জে। He is called the father dash Bangladesh gained independence leadership. সো বলছে যে বলা হয় বাংলাদেশের জাতির পিতা, এবং এই তার নেতৃত্বে থেকেই অর্জন করেছে। ওকে, হি ড্যাশ হিজ এডুকেশন ইন দ্য ভিলেজ। তিনি তার প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা গ্রামে পেয়েছেন। হি ড্যাশ ম্যাট্রিকুলেশন ফ্রম গোপালগঞ্জ মিশন স্কুল ইন 1942 ড্যাশ পাসড বিএ এক্সাম ইসলামিয়া কলেজ ইন 1947। তিনি গোপালগঞ্জ থেকে তার ম্যাট্রিকুলেশন পরীক্ষাতে 1942 সালে পাস করেছেন গোপালগঞ্জ স্কুল থেকে, আর 1900 সালে পরীক্ষা পাস করেছেন ইসলামিয়া কলেজ থেকে। শেখ মুজিব involved in politics, তিনি তার পুরো স্টুডেন্ট লাইফ জুড়ে পলিটিক্স বা রাজনীতিতে জড়িত ছিলেন। ড্যাশ some great politicians in those days, তো কিছু মহান পলিটিশিয়ান সাথে তার যোগাযোগ হয়েছে। as dash of আওয়ামী লীগ, তিনি লীগের কিছু একটা হিসেবে he declared 6 points dash for dash। তো এই বাকিটা আমরা পরের স্লাইডে পড়বো, আমরা এই স্লাইড আগে উত্তরগুলি করি। হি ইজ কল অফ দ্য নেশন ড্যাশ বাংলাদেশ। তাহলে এটা কি উত্তর হবে বলো তো? নেশন অ্যাজ বাংলাদেশ, অর্থাৎ হি কল ফাদার অফ দ্য নেশন অ্যাজ বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স আন্ডার হিজ লিডারশিপ। অর্থাৎ যেহেতু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তাই তাকে বাংলাদেশের জাতির পিতা বলা হয়। হি ড্যাশ হিজ প্রাইমারি এডুকেশন ইন দ্য ভিলেজ। তিনি কি করেছেন? তার প্রাইমারি এডুকেশন তিনি গ্রামেই শুরু করেছেন। তাহলে 4টি প্রাইমারি এডুকেশন ইন ভিলেজ। হি ড্যাশ ম্যাট্রিকুলেশন, তিনি পাস করেছেন, তাই না? এখন তো একদম ইজি আছে। হি পাসড হিজ ম্যাট্রিকুলেশন ফ্রম গোপালগঞ্জ
মিশন স্কুল ইন 1952 and ড্যাশ, তাহলে এখানে তো একদম এটা হচ্ছে এখানে হবে and passed BA examination from Kolkata Islamic College ড্যাশ 1947। এই যে প্যাসেজটা সহজ, ই নাম্বারটা উত্তর কি হবে বলো তো? এটা হবে নাম্বারের উত্তর খুব সহজ, এটা ঝটপট করে আমাকে বলো। এই তো অপূর্ব উত্তর করে তন্ময়, সুমিয়া, ইমরান, সেটা উত্তর হচ্ছে 7। তারপর বলছে শেখ মুজিব ওয়াজ ইনভলভড ইন পলিটিক্স ড্যাশ হিজ স্টুডেন্ট লাইফ, তাহলে কি হবে? সিন্স হিজ স্টুডেন্ট লাইফ, তাহলে তিনি তার পলিটিক্স, তার ছাত্র জীবন থেকে জড়িত ছিলেন, তাহলে শেখ মুজিব ওয়াজ ইনভলভড পলিটিক্স সিন্স হিজ লাইফ। তারপর কি আছে? হি গট ইন টাচ ড্যাশ সাম গ্রেট পলিটিশিয়ানস, সময়ে তিনি অনেকগুলো মহান রাজনীতিবিদদের সাথে টাচ বা যোগে এসেছেন। হি গট ইন টাচ উইথ সাম গ্রেট পলিটিশিয়ানস ইন দোজ ডেজ। তারপর অ্যাজ ড্যাশ অফ আওয়ামী হি ডিক্লেয়ার্ড দ্য 6-point ড্যাশ ফর দ্য, কি হবে? অ্যাজ প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ, তিনি লীগের প্রেসিডেন্ট হিসেবে দফা, তাই না, 6 দফা দাবি তিনি 6-point প্রোগ্রাম বলছে, 6-point প্রোগ্রাম ফর দ্য অটোনমি অফ বাংলাদেশ ইন 1966। 1966 সালে বাংলাদেশের অটোনমির জন্য, বাংলাদেশের স্বায়ত্তশাসনের জন্য 6 দফা দাবি পেশ করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে। ড্যাশ দ্য ভিক্টরি অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান at first took over as the prime minister and thereafter president। সো এখানে কি বলছে যে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেটা হওয়ার পরে, বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করার পরে বা বিজয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই প্রাইম মিনিস্টার হিসেবে এবং পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আচ্ছা, আমরা হ্যাঁ ঠিক আছে। তো এটার উত্তর সহজ এবং অলরেডি সুমিল করেছে, আফটার হবে উত্তর। তো হাফিজুল এটা হোয়াইট হয়ে রেসপন্স মানে রেসপন্সিভ হয়েছিল পাওয়ার পয়েন্টে, সেটা উত্তর হবে আফটার দ্য বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফার্স্ট টুক ওভার অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার এন্ড thereafter as the president। নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন না সেটা একটু, কোশ্চেন নাম্বার 4টা তোমাদের একদম ক্লিয়ার কিনা। ওকে, আমি একটু অন্য একটা ক্লাসে এখন ঢুকে। আচ্ছা, ওকে সুব্রত, এই যে তোমাদের কমেন্ট আছে। আচ্ছা, থ্রিটা আরেকবার রিড হতো। আচ্ছা চলো থ্রিটা একবার করে বলেছো যেহেতু অবশ্যই। আচ্ছা, কারণে আমি হচ্ছে পাওয়ার পয়েন্ট সাইডে টেকনিক্যাল প্রবলেম, এটা জাস্ট স্ক্রিন শেয়ার করার পরে নেটের কারণে পাওয়ার পয়েন্ট অনেক সময় একটু ঝামেলা করে, যেটাতে পারে না অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু সময় দাও, এটা ঠিক হয়ে গেলে হচ্ছে স্লাইডটা ঠিক হয়ে গেলেই আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে চলে যাব। এই যে চলে আসছে। কোশ্চেন নাম্বার 3 আমরা বলছিলাম তাই না? সো ওখানে মূলত আমরা এটা বলি যে অ্যাপার্থাইডের সময় যেটা হয়েছিল, হ্যাঁ এই তো চলে আসছে। ম্যান্ডেলা, যিনি একজন সাউথ আফ্রিকান লিডার এবং যাকে মাদিবা বলে ডাকে, তারা যেটা মানে ম্যান্ডেলা কি করেছিলেন, তিনি চাচ্ছেন অ্যাপার্থাইড অর্থাৎ সাউথ আফ্রিকাতে বৈষম্যমূলক আইনটা আছে, আইনটার বিরুদ্ধে একটা সশস্ত্র করতে। এই কারণে তিনি দেশটা ছেড়ে ইউরোপ এবং পুরো মহাদেশ ঘুরে গেরিলা যুদ্ধের যে কৌশল আছে সেটা শিখে আফ্রিকান
ন্যাশনাল কংগ্রেস তার দলের জন্য সাপোর্ট সমর্থন তিনি তৈরি করেছে। অর্থাৎ এখানে তারা বলেছে ম্যান্ডেলা তো একজন টেররিস্ট বা একজন জঙ্গি, এই কারণে এটা বলে তাকে মানে একদম জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। এই কারণে তাকে তার দেশবাসী থেকে করে দেওয়া হয়েছিল, এবং তিনি যখন আলাদা ছিলেন তখন এই দেশবাসীর উপরে অনেক শোষণ, অনেক অত্যাচার, অনেক জোরপূর্বক অন্য জায়গাতে বসতি স্থাপন করায় যেতে হয়েছে। সো এটাই হচ্ছে তোমাদের এই স্লাইডটার কোশ্চেন মেইন অংশটা। সো মেয়েরা যেটা জানতে চেয়েছিলে, সো হোপফুলি মেয়েরা এটা ক্লিয়ার হয়েছে। সো চলো এখন আমরা কোশ্চেন নাম্বার 5 এ 5 আমরা তোমরা করে ফেলেছি একবারও। এখানে বারবার কেন যদি স্লাইডটা দেখতেই পাচ্ছ, which is why ঝামেলাটা। কোশ্চেন নাম্বার 4 তো আমাদের হয়েছে। আচ্ছা আমরা এখন কোশ্চেন নাম্বার 5 করব। কোশ্চেন নাম্বার 5 এ হচ্ছে ক্লুগুলি পড়ে ফেলবো। ওকে, সো এখানে বলেছে যে অফ শব্দ মানে কি এর, থ্রু মানে কিছুর মধ্য দিয়ে, অর্থ হচ্ছে করে, বাংলাদেশ শব্দটার অর্থ হচ্ছে আমরা ইন মানে মেক মানে তৈরি করা, দা হচ্ছে কোন ডিটারমিনার হিসেবে বেঙ্গল মানে বাঙালি, স্পিচ মানে হচ্ছে ভাষণ বা বক্তৃতা, অফ মানে দেন তারপর তো এরকম একটা অর্থ প্রকাশ করে। তো শেখ মুজিবুর রহমান ইজ দা আনডিসপিউটেড লিডার অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তো আনডিসপিউটেড মানে হচ্ছে অবিসংবাদিত, অর্থাৎ যার নেতৃত্ব নিয়ে, লিড নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। হি ডেলিভার্ড an illustrious speech in 1921 একটা তার মানে তিনি খুব illustrious শব্দটার যে কোনো কথা শুনলে যখন তুমি তোমার মনে সেটার ছবিটা আঁকিটাকে illustrious বলা হয়ে থাকে। এবং ইপক মেকিং মানে হচ্ছে যুগান্তকারী একটা, তিনি ভাষণ দিয়েছিলেন কবে, 7 মার্চ 1921। he made his dash in the presence of a mammoth gathering dash the উদ্যান দেন রেকর্ডস ময়দান অর্থাৎ। এবং এখনকার সোহরাওয়ার্দী যে স্পিচটা আছে সেটা করেছিলেন অনেক বড় সামনে। many years of led him to deliver the speech, অর্থাৎ খুব এর কিছুদিন আগেই অনেকগুলো ঘটনা তাকে এই স্পিচটা দিতে, এই বক্তৃতাটা দিতে বাধ্য করেছিল। dash his speech history dash as a history of oppression and deprivation। তো তিনি বলেছেন যে এখানে বলা হয়েছে তার যে বক্তৃতাটা আছে সেখানে বাংলার যে ইতিহাস সেটাকে একটা অত্যাচারের ইতিহাস এবং একটা বৈষম্যের ইতিহাস হিসেবে। dash his speech he inspired the people of dash to get ready for liberation war। তার যে স্পিচ মানে কি আমরা বক্তৃতা আছে সেখানে তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্য রেডি হতে বা তৈরি হওয়ার জন্য he dashed the fight against the rulers dash। তিনি মানুষকে কি বলেছেন যে যারা হচ্ছে রুলার আছে তাদের মেরাজ ম্যামথ মানে হচ্ছে বিশাল, হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে বিশাল। তো চলো আমরা শুরু করি। প্রথমে কি আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনডিসপিউটেড লিডার অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের একজন নেতা। he delivered an illustrious and epoch making speech in 1971। তিনি একটা মহাকাব্য এবং যুগান্তকারী স্পিচ দিয়েছিলেন মার্চ 1971 হবে তারিখে, অর্থাৎ অন হবে। তারপর কি আছে, he made his dash in the presence of a man। তিনি কি করেছেন, তার স্পিচটা দিয়েছেন, he made his speech হবে, তিনি দিয়েছেন অনেক বড় ক্রাউডের সামনে, জনগণের একটা অনেক বিশাল জনগণের সামনে। ড্যাশ পিপল হবে, তাহলে কি গ্যাদারিং অফ পিপল এট সোহরাওয়ার্দী উদ্যান রেসকোর্স ময়দান। মেনি ইভেন্টস অফ ড্যাশ পাস্ট, সো এটা খুব ইজি, এখানে হবে অফ দ্য পাস্ট, অনেকগুলো ঘটনা, মেনি ইভেন্ট অফ দ্য পাস্ট টু ডেলিভার দ্য স্পিচ। ড্যাশ হিজ
স্পিচ, এটা কি হবে? ইন হিজ স্পিচ, তার বক্তৃতাতে অফ বেঙ্গল, বাংলার ইতিহাস অ্যান্ড হিস্ট্রি অফ, অর্থাৎ তিনি বাংলার ইতিহাস বৈষম্যের ইতিহাস হিসেবে উল্লেখ করেছেন। পিপল অফ ড্যাশ, তাহলে হিজ স্পিচ হি ইন্সপায়ার্ড দ্য অফ বাংলাদেশ টু গেট রেডি ফর ওয়ার, তার যুদ্ধে তার ইন হিজ স্পিচ অর্থাৎ থ্রু হিজ স্পিচ, অর্থাৎ যে বক্তৃতা আছে সেই বক্তৃতার মাধ্যমে তিনি মানুষকে কি করেছেন? জন্য বুদ্ধ করেছেন। কি চান? মানুষকে বলেছেন যে রুলার বা শাসকদের করতে। আচ্ছা অপূর্ব, স্লো যেতে বলেছো, তন্ময় ঠিক আছে। told the people to fight against the rulers. So এই একটা সবাই বুঝেছো? না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করতে পারো এই স্লাইডটার উত্তর কি হবে। আচ্ছা ও বুঝেছি। তারপরে কোশ্চেন নাম্বার 5 এ যদি চলে যাই, রুলার্স ড্যাশ ওয়েস্ট টেলাস, তো এটা বেশ ইজি, রুলার্স ওয়েস্ট পাকিস্তান হবে কারেক্ট আনসার। তাহলে কি হবে? রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান। পূজা না, কি বলেছো? আনিকা মিম, ঠিক আছে আমি আরেকটু স্লো যাচ্ছি, এখানে আচ্ছা এইটা তো ওয়েট ফর দ্য প্রোগ্রাম ফর রেসপন্স, আমরা পরের কোশ্চেন চলে যাব। আজকে টোটাল 7টা কোশ্চেন প্র্যাকটিস করব। মাহমুদুল হাসান, বাংলা তো পুরোটাই বলছি, আমি পুরোটার বাংলা আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ 1971 একটা ভাষণ দিয়েছিলেন এবং অতীতের ঘটনা তাকে বাধ্য করেছিল এই ভাষণ ছিল কাব্যের মতো সুন্দর করে বলা এবং এটা যুগান্তর। তো তার ভাষণে তিনি বাংলার যে ইতিহাস, বাংলার ইতিহাসটাকে এটাও বলেছিলেন যে বাংলার ইতিহাসটা অত্যাচার, এবং বলা হয়েছে, তো পরের প্রশ্নে চলে গেছে, তারপর বলা হয়েছে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং যারা হচ্ছে তোমার পাকিস্তানি রুলার আছে তাদের বিরুদ্ধে কাজ করার জন্য। ওকে, ওকে আচ্ছা ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই। যদি হ্যাঁ স্লাইডটা হয়েছিল। ওকে, সেখানে প্রথমে কি বলেছে? লেটার শব্দটা অর্থ হচ্ছে পরে, শব্দটা অর্থ হচ্ছে বয়স, স্কাই ডাইভিং শব্দটা অর্থ হচ্ছে, স্কাই ডাইভিং ইজ আ টাইপ অফ স্পোর্ট, হ্যাঁ, যেখানে আকাশে হচ্ছে স্কাই ডাইভিং ওই যে প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে একটা নিচে আসে, কাছাকাছি আসে, প্যারাশুটটা নিয়ে সাবধানে ল্যান্ড করে। মানে তো কোনো কিছুর প্রতি। সুপ্রিম শব্দটা অর্থ সুপ্রিম মানে সর্বোচ্চ, উপরে। ইন শব্দ কোনো কিছু ছেড়ে দেওয়া, কোনো কিছু চালু করা। নটের একটা আর শব্দটা অর্থ হচ্ছে পৃথিবী, ও না, বাট শব্দটা অর্থ হচ্ছে কিন্তু, হচ্ছে দিন। সো এখন চলো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। সো এখানে কি আছে? ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়ায় একটা করেছিলেন। ড্যাশ with her to become, so she was very in her age হতে পারে, which helped her to become a cosmonaut. On 16 1963 Tereskova successfully left Vostok 6, তাহলে তিনি কি করেছেন? Vostok
স্পেসক্রাফট সুপারক্রাফট অর্থাৎ মহাকাশযান ভোস্টক 6 কে তিনি সাফল্যের সাথে চালু করেছিলেন। She orbited the 4 times and spent almost 3 dash in space. So তিনি পৃথিবীকে 48 বার পরিভ্রমণ করেছিলেন, মহাকাশে 3 দিন সময় ব্যয় করেছিলেন। Tereskova received a doctorate in engineering from Zhukov's Academy. তাকে জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং এ একটা ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। She turned of the dash Soviet. তার কি করে তিনি সোভিয়েত থিওরিটিক্স এর দিকে ঝুঁকেছেন। Still desired to travel dash Mars at her very old dash. যখন অনেক একদম জীবনের দ্বার প্রান্তে, তখনও তিনি মার্স বা মঙ্গল। On her 70th birthday she was invited by Russian Prime Minister Vladimir. তার 70তম জন্মদিনে ভ্লাদিমির কি করেছে, ইনভাইট করেছে। ওকে, প্রশ্ন শুরু করি। প্রথমে কি আছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ born in a village in central Russia. She was in her dash, তাহলে এটা হবে in her skydiving. ও আচ্ছা, এজ না, এটা হচ্ছে তিনি স্কাই অনেক এক্সপার্ট ছিলেন, which helped her become a cosmonaut, অর্থাৎ তিনি স্কাই ডাইভিং এ অনেক ভালো ছিলেন বলে তিনি একজন কসমোনট হতে পেরেছিলেন। 1963 সালে 16 জুনে তেরেস্কোভা সাকসেসফুলি লঞ্চড হবে, এটা ফুলি লঞ্চড the spacecraft Vostok 6. তারপর কি আছে, she orbited the earth 48 times. এখানে একটা ভুল যেটা হয়, আর্থের ই হবে ছোট হাতের, আর্থ স্পেস, অর্থাৎ পৃথিবী 48 বার পরিভ্রমণ করেছিলেন এবং 3 দিন। তারপর কি আছে, received the doctorate dash engineering. এটা খুব সহজ একটা উত্তর। ডক্টরেট ইঞ্জিনিয়ারিং from Zhukovsky Air Force Academy. Dash she turned to politics of the dash Soviet. এটা উত্তর হবে dash later of the Supreme Soviet. Supreme Soviet মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তখন শাসন কার্যে ছিল, তার রাজনীতি সেটাতে তিনি হয়েছিলেন, কাজ করেছেন। He likes to dash the Mars. তাহলে এটা কি হবে, স্টিল এখন পর্যন্ত তিনি চান মার্স ট্রাভেল করতে। মাহফুজা ভেরি গুড, এটার উত্তর হবে মার্স ভেরি ওল্ড এজ, তার অনেক বৃদ্ধ বয়সে মার্সে যাতায়াত করতে চান। On her 70th birthday she was invited Vladimir Putin. তার 70তম জন্মদিনে তিনি ভ্লাদিমির পুতিন এর থেকে ইনভিটেশন পেয়েছিলেন, যে কিনা রাশিয়ার প্রধানমন্ত্রী। পুতিন এট দিস পয়েন্ট কি রিসেন্ট কাজটা কি একটু দেখি, তোমরা পারো কি পারো না। দেখো তুমি এই যে আগে মেসেজের ক্লুগুলি করে ফেলো, বসাতে খুব সহজ। মাহফুজা অপূর্ব বলছে ভয়েস তাড়াতাড়ি আসে, এটা একটু হতে। আচ্ছা, গ্লোবাল ওয়ার করছে, গ্লোবাল ওয়ার এখনো হয় নাই, প্রেসিডেন্ট হবে। আচ্ছা, এটা আমরা দেখবো না, প্রেসিডেন্ট হবে, রাশিয়ান প্রাইম মিনিস্টার হবে না। ও সো আমরা অলরেডি 6টা প্রশ্ন প্র্যাকটিস করেছি আমরা আজকে ক্লাসে, আর একটা প্রশ্ন কোশ্চেন নাম্বার 7, এটা তোমরা বুঝেছো কিনা। রাজু, ক্লুজ আর উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নেসেসারিলি যে বোর্ড বই থেকেই আসবে এমন না, আনসিনও আসতে পারে। এবং আমি বলবো যে ধরো বোর্ড বইয়ের সব প্যাসেজ হলেও লাভ নাই, করি পারে। সো সেই ক্ষেত্রে তুমি কিভাবে প্র্যাকটিস করলে তোমাকে, ওকে। আর এই কল্পনা তাহলে, কারণ এটা বোর্ড বইতে পরেরটা। হ্যাঁ ইমরান, আচ্ছা ঠিক আছে, তোমরা কল্পনা না পড়তে চাইলে অন্য একটাও পড়াতে পারে, সমস্যা নাই আসলে। সো কোশ্চেন নাম্বার 7 আমরা পড়ি। হ্যাঁ, মাহফুজা বলেছে কিভাবে পড়বে, বেসিক্যালি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেসিক্যালি আমি ধরো এখানে কোন কোন প্যাসেজ সলভ করা যায়, এটাতে 2 কোটি প্যাসেজও সলভ করতে পারবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই প্র্যাকটিস করে তোমার হাতে তুমি খুব কম সময়ে
প্যাসেজের ক্লু দেখে বা না দেখে প্র্যাকটিস করতে। আমরা বলছি কোথা থেকে প্র্যাকটিস করবো, তোমার যে এইচএসসি টেস্ট পেপার আছে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো, এটা তো এইচএসসিরই একটা, তাই না? সেখান থেকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। আচ্ছা, শব্দটার অর্থ হচ্ছে প্রকৌশল বিদ্যা, শব্দটার অর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটার কথা। স্পেস মানে হচ্ছে মহাকাশ, ডিড মানে করেছি, মানে তাড়াতাড়ি, রিমেম্বার্ড মানে হচ্ছে মনে থাকা, হচ্ছে ইতিহাস, গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ করা, সিভিলাইজ সভ্যতা, ফ্লু শব্দটার অর্থ ওরা, ডিগ্রি শব্দটার অর্থ হচ্ছে কোন একটা কোয়ালিফিকেশন বা ডিগ্রি অর্জন করা। হ্যাঁ, আচ্ছা, এগুলি টেস্ট পেপার থেকে কালেক্ট করা, তোমার টেস্ট পেপার থেকে কালেক্ট করে পড়লেই হবে। হ্যাঁ, বলছি কন্টেন্টের উপরে ফোকাস না করে এক্স্যাক্টলি কোন প্যাসেজ এটা ফোকাস না করে ইউ ফোকাস অন দ্য প্র্যাকটিস অফ ইট, ফোকাস অন দ্য ট্যাকটিক অফ ইট, অর্থাৎ কোনটাতে ফোকাস করো, তুমি কিভাবে করবে, প্র্যাকটিস করে হাতে আনবে, এটাতে ফোকাস করো। তাহলে তোমাকে দেখ না কেন, যেই ক্লুই দেখ না কেন তুমি পারবে। আচ্ছা, তো এখানে কি বলা, নেম অফ চাওলা উইল বি ড্যাশ ইন দ্য হিস্ট্রি অফ ড্যাশ। তো বলছে যে কল্পনা চাওলার নামটা মানব ইতিহাসে মনে রাখা হবে। ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন টু ফ্লাই ইন, তিনি প্রথম ভারতীয় নারী যিনি কিনা স্পেসে উড়েছেন। চাওলা হ্যাড আ ভেরি সাউন্ড ড্যাশ ব্যাকগ্রাউন্ড, তার খুবই ভালো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল। শি হ্যাড হার ড্যাশ এডুকেশন অ্যাট টাগোর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, তিনি ঠাকুর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে কি করেছেন, এডুকেশনটা পেয়েছেন, প্রথম এডুকেশনটা। তারপর কি আছে, আফটার দ্যাট রিসিভড হার ড্যাশ ইন অ্যারো। হ্যাঁ, এইচএসসি গ্রামার হবে, টেক্সট বুক থেকেও প্র্যাকটিস করলে হবে, অসুবিধা হবে না। সো তারপর কি আছে, আফটার দ্যাট ড্যাশ টু আমেরিকা টু ড্যাশ আর মাস্টার ডিগ্রি এরোস্পেস, তিনি তার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ও আচ্ছা, আফটার দ্যাট শি রিসিভড হার ড্যাশ ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মহাকাশ প্রকৌশল, তার ডিগ্রিটা পেয়েছেন, এবং তারপর তিনি আমেরিকাতে অ্যারোস্পেস এ মাস্টার ডিগ্রি অর্জন করতে। লেটার শি ডাইড ইন অ্যারোস্পেস, তারপর তিনি ইঞ্জিনিয়ারিং এ 88 সালে আরেক ডিগ্রি নিয়েছেন। কত পড়াশোনা করেছেন চিন্তা করো, তো মাত্র অ্যাডমিশনে ভাবে পড়বে। ওকে, সো এখন আমরা সলভ করা স্টার্ট করি। দ্য নেম অফ চাওলা উইল বি ড্যাশ ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ড্যাশ। দ্য নেম অফ চাওলা উইল বি রিমেম্বার্ড ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন। সো মানব সভ্য ইতিহাস চাওলার নাম মনে রাখা হবে। কি আছে, শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ফ্লাই ইন দ্য, তিনি ভারতীয় নারী যিনি স্পেস, তাহলে ফ্লাই ইন দ্য স্পেস। এটা কি হবে, চাওলা হ্যাড আ ভেরি সাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড, খুবই শক্ত একটা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড রয়েছে। শি হ্যাড হার ড্যাশ এডুকেশন, এটা হবে শি হ্যাড হার, এটা কি হবে বলো তো তাড়াতাড়ি, আনিকা, মাহফুজ, তন্ময়, বিথি, ওকে, রাজু। আচ্ছা, সেটার উত্তরটা হবে প্রথম জীবনের পড়াশোনা করেছে ঠাকুর বাল্যনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে। শি রিসিভড হার ডিগ্রি ইন, তারপর তিনি ডিগ্রি অর্জন করেছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং তারপর আমরা কি বলছি, আফটার দ্যাট শি ফ্লু টু আমেরিকা, উড়ে উড়ে আমেরিকা গিয়েছেন, টু ড্যাশ হার মাস্টার্স ডিগ্রি, টু রিসিভ হার মাস্টার্স, তিনি মাস্টারের জন্য তারপর আমেরিকাতে গিয়েছেন। অ্যারোস্পেস, লেটার শি ড্যাশ অ্যারোস্পেস ড্যাশ ইন 1988, খুব সহজ, এটা উত্তর হবে লেটার শি ডিড হার পিএইচডি ইঞ্জিনিয়ারিং ইন 1988। সো দেখেছো, এটাও কিন্তু খুব সহজ একটা প্যাসেজে লাগেও নাই। সো এরকম করে প্রথম প্যাসেজটা করতে আমাদের যত সময় লেগেছে, আজকে আমরা 7 নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করছি, অত সময় কিন্তু লাগছে না। এইভাবে করে তুমি তো নিজে নিজে বাসায় কিছুদিন প্র্যাকটিস করো, একটা ধরো তুমি 1 সপ্তাহ প্র্যাকটিস করবে, প্রতিদিন দেখবা যে টপিকটা তোমার হাতে যদি এটা আসে, তোমার টোটাল এটা
সলভ করতে লাগবে 5 থেকে 6 মিনিট সময়। সো তুমি বুঝতে এটার ইম্পর্টেন্সটা হচ্ছে নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে এটার আনসার করতে পারবে। ক্লাসে এই কটা প্রশ্নের প্র্যাকটিস করতে পরে কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার দিয়ে দেওয়া আছে টোটাল, এটাও তুমি আজকে ক্লাসে পরে 5টা না আসলে আরো 8টা প্রশ্ন আছে, টোটাল 15টা প্রশ্ন প্র্যাকটিস করার ম্যাটেরিয়াল এই স্লাইড থেকেই পেয়ে যাবে। সো অ্যাডাল্টারেশনের উপরে আরো একটা আছে, তারপরে আমি বলছি তোমাদেরকে। ওকে, আজকে তো তাও বলছে আপু আজকে আর পড়ায় না। ক্লাসটা কেমন লাগছে সেগুলো অ্যাডমিশন কোর্সেও প্রথম ক্লাস 2008 এর অনেক ক্লাস নিয়েছিলাম, এটা 2000 তোমরা তো 2021-22 ব্যাচের না নাকি 22 বলো তো আমাকে। আচ্ছা, অ্যাডমিশন আছে শুধু ব্যাচের 21 ব্যাচের। আমি আগেও অ্যাডমিশনের অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমরা কেউ যদি মেডিকেল অ্যাডমিশন কোর্সে থেকে থাকো সেখানে আমার পেয়েছো। সো সেটা ও হ্যাঁ এইচএসসি পরীক্ষাই হয় নাই, 2020 তে আমি ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ মিরাজ বলছে। সো আমি অ্যাডমিশনে আগেও ক্লাস নিয়েছি, আমার আজকেই প্রথম এই কোর্সটাতে এই যে অনলাইন কোচিং এ নিজেদের অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারছি, এটাও পারা আগের দিন একদম চেষ্টা করে ব্যর্থ হয়েছি এবং প্রায় ক্লাস করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হও, যেটা হয়তো ফেসবুক লাইভ বা ওরকম লাইভ গুলোতে হতো। আমি একটা কথা বলি, ধরো একটা বিদেশি কোম্পানি, মানুষেরা ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি করা একটা কোম্পানি, ওরা যখন ওদের প্রোডাক্টটা তৈরি করেছিল, অ্যাপটা তৈরি করেছিল, প্রত্যেক ধরনের সমস্যা ছিল। সো আমরা যেহেতু প্রথমবার তৈরি করেছি তাই একটু অসুবিধা হচ্ছে, আমাদের সাথে একটু ধৈর্য ধরে কিন্তু যে বি আ বিট কাইন্ড টু আস সো দ্যাট এটাকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারি। এবং তোমরা বলে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা তৈরি করেছে, আগে আমরা পড়াশোনা করেছি, এবং এই যে অনলাইন কোচিং এ তোমরা আমাদের অ্যাপের মাধ্যমে, এটা যে কত বড় একটা ব্যাপার এটা আমি আসলে বোঝাতে পারছি না। তোমাদের কষ্ট হচ্ছে, আমার পড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু মানে তুমি যখন কোনো কোর্স করবা, নিচে তুমি যখন একটা লাইফ তুমি দেখবে এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ সেটা হবে, তোমরা যদি একটু ধৈর্য ধরে থাকো, একটু আমাদেরকে বুঝতে প্রতিটা ক্লাসে কষ্ট করে হলেও অন্য না ইউজ করে অ্যাপের মাধ্যমে বড় একটা তোমরা বুঝে যদি আমাদের সাথে থাকো, আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। তো আজকে ক্লাসটা পর্যন্তই। 2020 21 ব্যাচের থেকে নিচ্ছি তারা মাঝ। হ্যাঁ মিরাজ, এক্স্যাক্টলি, যে অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে যাদের নিজেদের এই প্রোডাক্টটা নেই যে তারা ক্লাস দিতে পারে, এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, ওভারঅল পুরো দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। কারণ এই প্রযুক্তিগুলো আমরা বিদেশি প্রযুক্তি ব্যবহার করি। ক্লাসে আমার সাথে অনেকক্ষণ দিলে, যেহেতু সবগুলো ইউনিট মিলে ক্লাস, তাই আজকে ক্লাসটা সবগুলো ইউনিটের সাথে হচ্ছে। নেক্সট ইংলিশ রিটেন ক্লাস প্রথম কাজ থাকবে, যেটা আমি একটু আগেও বলেছি, প্রথম কাজই থাকবে যে আমরা ভালো করে দেখবো যে জন্য কোন রেলিভেন্ট, তাহলে তোমরা সেই অনুযায়ী ক্লাসগুলোতে জয়েন করবে, প্রত্যেকের কোন কোন টপিক আছে এবং কোডটা সেখানে আসতে পারে কি। সো নেক্সট ক্লাসে একদম শুরুতে শেয়ার করে দেব, ঠিক আছে? হ্যাঁ স্লাইডগুলো আমি দিয়ে দিব, এখন স্লাইড অলরেডি পাঠিয়ে দিয়েছি, সমস্যা নেই। ফয়সাল তোমাদের ক্লাসেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফর টুডেজ ক্লাস তোমরা সবাই জয়েন করেছো, ভালো লেগেছে। তোমরা আমাকে ফিডব্যাক জানিয়েছো, ধীরে পড়াতে হলে, দ্রুত পড়াতে হলে কি করলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা আমি জানিও। ইনশাআল্লাহ তোমাদের জার্নিটা সেটা সুন্দরভাবে যাবে। আজকে এই পর্যন্তই, খুব ভালো থেকো। আর